এই ভূমিতে যখনই সাম্রাজ্যবাদ, সেটা ভারতীয় সাম্রাজ্যবাদ হোক, যে কোনো আধিপত্যবাদ হোক, সেটা যখনই আমাদের উপর চড়ে বসেছে, যখনই জালেম হয়ে উঠতে চেষ্টা করেছে, আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের কোনো স্বার্থের দিকে না তাকিয়ে নিজেদের ধর্মীয় কর্তব্য হিসাবে এই জালেমের প্রতিরোধ করতে মাঠে নেমে এসেছে। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে সেই ৮০ দশক থেকে হাফিজ হুজুরের আন্দোলনের কথা আমরা জানি, সেই তওবার রাজনীতির কথা আমরা জানি। ৯০-এর দশকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই এবং মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইয়ের সেই আন্দোলনের কথা আমরা জানি। যখন ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছিল এই বাংলার জমিনে, তখন তারা বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ করেছিলেন। আমরা ২০০১ সালের ফতোয়া বিরোধী আন্দোলনের কথা জানি, আমরা ২০১৩ সালের শাপলা চত্বরের কথা জানি। এবং আপনারা যদি এই ধারাবাহিকতা খেয়াল করেন, প্রতি দশকে যখনই বাংলাদেশে এই জালেম শক্তি ক্রীড়ানক হয়ে উঠতে চেয়েছে, প্রতি দশক পরপর এই আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা অকাতরে রাজপথে নেমে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ফিলোসফিটা বুঝতে হবে। আমরা কোনো স্বার্থের জন্য কোনো আন্দোলন করি না, কিন্তু আমরা যখনই কোনো আন্দোলনকে সফল করি, যখন আমাদের রক্তের উপর সিঁড়ি বেয়ে কোনো দল ক্ষমতায় যায়, তখন আমাদের অবদানকে তারা নির্দ্বিধায় অস্বীকার করে বসে। গত বছর প্রথম যখন মাদ্রাসা ছাত্রদের নিয়ে একটা ডকুমেন্টারি করার, বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকারি একটা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের এই অবদান নিয়ে একটা ডকুমেন্টারি করার উদ্যোগ গ্রহণ করে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী। তখন তিনি যখন আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভিন্ন সংগঠনের সাথে বসলেন, আমরা তখন আমাদের স্নেহের ছোট ভাই, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকসুদের ছবিটা তার সামনে ধরি। যাত্রাবাড়িতে আন্দোলনের সময় সেদিন হয়তো মাকসুদের বেঁচে ফেরার কথা ছিল না। তার জুব্বাটা এমনভাবে রক্তাক্ত হয়েছিল যে তাকে দেখে আমরা আসলে খুব সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম যে তাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আজকে খুব আবেগঘন ভাষায় সে তার ঘটনাটা আমাদের সামনে তুলে ধরেছে। এই ধরনের বহু ঘটনা, একেবারে আমি যদি ১৭ তারিখ থেকে বলি, আমি মোহাম্মদপুরে আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসার যারা ছিল, রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা যেমনিভাবে মোহাম্মদপুরের আল্লাহ করিম থেকে নিয়ে সেই ৩ রাস্তার মোড় পর্যন্ত ১৭ জুলাই থেকে নিয়ে ৫ই আগস্ট পর্যন্ত দখলে রেখেছিল, তাদের সাথে আমার আন্দোলনে থাকার সুযোগ হয়েছে। ২রা আগস্ট থেকে ৫, ৩, ৪ এই ৩ দিন আমার যাত্রাবাড়িতে থাকার সুযোগ হয়েছে সাধারণ আলেম সমাজের সাথে। আমরা দেখেছি এই মাদ্রাসার ছাত্রদের, আপনারাও স্বীকার করেছেন, কোনো ধরনের স্বার্থ এই আন্দোলনের সাথে ছিল না। তাহলে কি ছিল? আমাদের সাথে ছিল আমাদের আদর্শ, আমাদের আকাবির এবং ওলামায়ে দেওবন্দের যেই উত্তরসূরিতা আমরা নিজেদের মধ্যে বহন করি, সেই উত্তরসূরি এবং আদর্শের জায়গা থেকে আমরা কেবল আমাদের ধর্মীয় এবং নাগরিক দায়িত্ব পালন করেছিলাম। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে, আমাদের আকাবিরদের কাছ থেকে শুনেছি, ইংরেজদের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম আন্দোলন করতেন, একটা ঘটনা, কাসেম নানতুবির একটা বাক্য আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা বারবার শুনেছি। ৮০ বছর বয়সে যখন তিনি মুক্ত হলেন, তখন ইংরেজ সরকার তার কাছে পাঠালো উনি যাতে আর কোনো আন্দোলন না করেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে বক্তব্য না দেন। তিনি বললেন, मैं तो हिंदुस्तान इसलिए आया हूँ कि मुझे तख्त पर बैठा के करिया करिया और शहर शहर ले जाए और मैं कहता रहूँ कि इंग्रेज को हटाओ, इंग्रेज को हटाओ, इंग्रेज को हटाओ। আমরা এই আদর্শ লালন করি। এই ভূমিতে যখনই সাম্রাজ্যবাদ, সেটা ভারতীয় সাম্রাজ্যবাদ হোক, যে কোনো আধিপত্যবাদ হোক, সেটা যখনই আমাদের উপর চড়ে বসেছে, যখনই জালেম হয়ে উঠতে চেষ্টা করেছে, আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের কোনো স্বার্থের দিকে না তাকিয়ে নিজেদের ধর্মীয় কর্তব্য হিসাবে এই জালেমের প্রতিরোধ করতে মাঠে নেমে এসেছে। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে সেই ৮০ দশক থেকে হাফিজ হুজুরের আন্দোলনের কথা আমরা জানি, সেই তওবার রাজনীতির কথা আমরা জানি। ৯০-এর দশকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই এবং মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইয়ের সেই আন্দোলনের কথা আমরা জানি। যখন ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছিল এই বাংলার জমিনে, তখন তারা বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ করেছিলেন। আমরা ২০০১ সালের ফতোয়া বিরোধী আন্দোলনের কথা জানি, আমরা ২০১৩ সালের শাপলা চত্বরের কথা জানি। এবং আপনারা যদি এই ধারাবাহিকতা খেয়াল করেন, প্রতি দশকে যখনই বাংলাদেশে এই জালেম শক্তি ক্রীড়ানক হয়ে উঠতে চেয়েছে, প্রতি দশক পরপর এই আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা অকাতরে রাজপথে নেমে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ফিলোসফিটা বুঝতে হবে। আমরা কোনো স্বার্থের জন্য কোনো আন্দোলন করি না, কিন্তু আমরা যখনই কোনো আন্দোলনকে সফল করি,
যখন আমাদের রক্তের উপর সিঁড়ি বেয়ে কোনো দল ক্ষমতায় যায়, তখন আমাদের অবদানকে তারা নির্দ্বিধায় অস্বীকার করে বসে। আমরা আজকের এই মঞ্চ থেকে, ওলামা অ্যালায়েন্সের এই আয়োজন থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ৩রা আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লড়াই শুরু করেছি, প্রথম অংশে আমরা সমাজের সব অংশীজনদেরকে পেয়েছিলাম বটে, কিন্তু আজ যখন আমরা দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে যাচ্ছি, আমরা যখন বলছি যে আমাদের একটা নতুন রাজনীতি দরকার, যেই রাজনীতিতে কোনো বৈষম্য থাকবে না, যেই রাজনীতির কাঠামোর মধ্যে কোনো ইসলাম বিদ্বেষ থাকবে না, তখন আপনারা আমাদের ছেড়ে যার যার ঘরে আবার ফিরে যাচ্ছেন। আমাদের এই লড়াই শেষ হয় নাই। আমরা আজকের এই সভা থেকে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থেকে এই নতুন বৈষম্য মুক্ত সমাজের দিকে আমরা যাত্রা করতে না পারবো, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের এই যাত্রা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আগামী দিনের কর্মসূচিতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক মাওলানা আশরাফুদ্দিন মাহাদিকে। তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব, এছাড়াও উপস্থিত রয়েছেন ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের সভাপতি, সেক্রেটারি সহ অন্য নেতৃবৃন্দ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনটি 2024 সালের গণ অভ্যুত্থানের সময় একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। কেননা 19শে জুলাই যখন সারা বাংলাদেশের মাদ্রাসাগুলা, মসজিদগুলা থেকে হাজার হাজার তৌহিদি জনতা রাস্তায় নেমে পড়েছিল ফ্যাসিবাদী সরকারকে হটানোর আন্দোলনে, সেই দিন আমার মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেই তৎকালীন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা। এই দিনটি এজন্যই গুরুত্বপূর্ণ যে গত আগের দিনকে যেহেতু আমার হাজার হাজার শিক্ষার্থীরা শহীদ হয়েছিল, সেহেতু পরের দিন আমাদের জন্য ছিল হৃদয় বিদারক একটি দিন। আপনারা সকলেই জানেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ির উত্তাল সেই সময়ে আমি আমার ছাত্র ভাইদেরকে নিয়ে যখন রাজপথে নেমে পড়েছিলাম, সেই সময়ের একটি দৃশ্য আপনাকে বলবো। 5 তারিখ জোহরের নামাজের পর রাজপথে আমরা জোহরের নামাজ আদায় করলাম, তখন আমরা সংবাদ শুনেছি শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আনন্দ উদযাপন করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে পুলিশ বাহিনী, প্রশাসন এমনভাবে নির্বিচারে গণহত্যা শুরু করেছিল, আমার আশপাশের ভাইয়েরা সকলেই শহীদ হয়েছিল এবং আমি নিজেও আহত হয়েছিলাম। আপনারা অনলাইনে সবসময় দেখে থাকেন একটি রক্তাক্ত জুব্বা, সেই জুব্বাটাই ছিল আমার সেই জুব্বা। প্রিয় সাথী ও বন্ধুগণ, সবথেকে বড় বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের পরে এই কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে ছলে বলে কলে কৌশলে এটাকে মাইনাস করে নিজেদের হীনস্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করছিল। সেই জায়গা থেকে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স একদল কওমি এবং উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে যেই ভূমিকা রেখেছে এবং যেই সাহস দেখিয়েছে, চোখে চোখ রেখে কথা বলার যেই দুঃসাহস দেখিয়েছে, এটি সত্যি প্রশংসাজনক। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি 4 তারিখে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। মাকে বলেছিলাম, মা আমি হয়তোবা আর ফিরতে পারবো না, কারণ আমার আশপাশে অধিকাংশ মানুষ শহীদ হয়ে গিয়েছে। আমার আব্বা ছিলেন অসুস্থ মানুষ, উনি ওই সময় বিছানায় পড়া ছিলেন। আম্মা আমাকে কোনো শব্দ না করে শুধু ফুফায়ে ফুফায়ে কাঁদছিলেন আর বলছিলেন যে দেখো তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আমি শুধু তাকে একটি সান্ত্বনা দিয়ে বলছিলাম, আরে তুমি চিন্তা করতেছো কেন, তোমার ছেলে তো শহীদ হয়ে যাবে, তুমি তো শহীদের মা হবা। সেই দোয়াই আমি মনে করি যে এখন আমি বেঁচে আছি। তা না হলে এই 5 তারিখ যেই যাত্রাবাড়িতে গণহত্যা হয়েছিল, বাঁচার কথা ছিল না। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই বাংলাদেশে যেই পথ দিয়ে আওয়ামী লীগ আমার হাজার হাজার ছাত্র ভাইকে শহীদ করেছে, রাজপথকে রক্তে রঞ্জিত করেছে, সেই পথ দিয়ে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। বর্তমান ক্ষমতাসীন দলকে বলবো, আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের স্বপ্ন দেখেন,
আল্লাহর কসম দিয়ে বলছি, এই বাংলাদেশের তৌহিদি জনতা